একাদশ শ্রেণীর রসায়ন তৃতীয় সেমিস্টার তৃতীয় অধ্যায় মৌলসমূহের শ্রেণীবিভাগ ও ধর্মাবলীর পর্যাবৃত্তি। তো এখন আমরা আলোচনা করব মেন্ডেলিভের পর্যায় সারণী, মেন্ডেলিভের পর্যায় সারণীর আধুনিক সংস্করণ এবং আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। তো মেন্ডেলিভ তার পর্যায় সারণী তার পর্যায় সূত্রের ভিত্তিতেই দিয়েছিলেন। সেই সময় আবিষ্কৃত মৌলের সংখ্যা ছিল 63টা। সেই আবিষ্কৃত মৌল এবং তার পর্যায় সূত্রের ভিত্তিতে তিনি যে সারণী দিয়েছিলেন, যেটা মেন্ডেলিভের পর্যায় সারণী নামে পরিচিত, সেখানে কতগুলি উল্লম্ব সারি ছিল এবং কতগুলি অনুভূমিক সারি ছিল। এই যে এগুলোকে বলা হয় উল্লম্ব সারি আর এগুলোকে বলা হয় অনুভূমিক সারি। উল্লম্ব সারিগুলোকে বলা হয় শ্রেণী, গ্রুপ বা শ্রেণী, আর অনুভূমিক সারিগুলোকে বলা হয় পর্যায়। তো মেন্ডেলিভের পর্যায় সারণীতে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টি শ্রেণী ছিল। 1টি শ্রেণী, 2টি শ্রেণী, 3টি শ্রেণী, 4, 5, 6, 7, 8টি শ্রেণী। আর পর্যায় ছিল 60টি। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি। এবার 1 থেকে 7 পর্যন্ত শ্রেণীগুলোকে তিনি এ বি উপশ্রেণীতে ভাগ করেছিলেন। 1-এর এ, 1-এর বি, 2-এর এ, 2-এর বি, 3-এর এ, 3-এর বি, 4-এর এ, 4-এর বি, 5-এর এ, 5-এর বি, 6-এর এ, 6-এর বি, 7-এর এ, 7-এর বি, এই করে তিনি ভাগ করেছিলেন। 8-এর কোনো উপশ্রেণী ছিল না। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা, তিনি তার যে পর্যায় সারণী তৈরি করেছিলেন তার পর্যায় সূত্রের ভিত্তিতে, সেটা করতে গিয়ে সেই সময় আবিষ্কৃত মৌল 63টা মৌলকে যখন তিনি স্থাপন করেছিলেন, তিনি সেই সময় কিছু ঘর ফাঁকা রেখেছিলেন এবং বলেছিলেন, এই ঘরগুলো সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে পরবর্তীতে এই মৌলগুলো আবিষ্কৃত হবে, কিন্তু তিনি নামগুলো রেখেছিলেন। যেমন এই ঘরটি ফাঁকা রেখেছিলেন, স্ক্যান্ডিয়াম যে ঘরটি ফাঁকা রেখেছিলেন, এবং তিনি বলেছিলেন, নামটি রেখেছিলেন একাবোরন। পরবর্তীকালে মৌলটি আবিষ্কৃত হয় এবং এই ঘরের ধর্মের সঙ্গে সাদৃশ্য থাকায় এই ঘরেই তাকে বসানো হয় এবং মৌলটির নাম দেওয়া হয় স্ক্যান্ডিয়াম। এই ঘরটিও তিনি ফাঁকা রেখেছিলেন এবং অ্যালুমিনিয়াম এর ধর্মের সঙ্গে সাদৃশ্য থাকবে সেই জন্য তিনি সেই সময় মৌলটির নাম বলেছিলেন একা অ্যালুমিনিয়াম। পরবর্তীকালে মৌলটি আবিষ্কৃত হয় এবং এই ঘরে রাখা হয়, মৌলটির নাম দেওয়া হয় গ্যালিয়াম। এবং এই ঘরটিকেও তিনি ফাঁকা রেখেছিলেন এবং সিলিকনের ধর্মের সঙ্গে সাদৃশ্য থাকবে সেই জন্য মৌলটির নাম দিয়েছিলেন একা সিলিকন। পরবর্তীকালে মৌলটি আবিষ্কৃত হয় এবং তাকে এই ঘরে রাখা হয় এবং নাম দেওয়া হয় জার্মেনিয়াম। তো এইভাবে কিছু ঘর তিনি ফাঁকা রেখেছিলেন এবং মৌলগুলোর নাম দিয়েছিলেন। পরবর্তীকালে মৌলগুলো আবিষ্কৃত হয় এবং সেই সময় আলাদা নাম দেওয়া হয়। তিনি যে তার পর্যায় সারণী দিয়েছিলেন তখন নিষ্ক্রিয় মৌলগুলো আবিষ্কৃত ছিল না। এই জন্য এই যে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু মেন্ডেলিভের পর্যায় সারণী নয়, এটা মেন্ডেলিভের পর্যায় সারণীর আধুনিক সংস্করণ, যেখানে একটি শ্রেণী অতিরিক্ত আছে। এই পর্যন্তই 8 পর্যন্ত হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সারণী ছিল। এবার যখন নিষ্ক্রিয় মৌলগুলো আবিষ্কৃত হলো, নিষ্ক্রিয় মৌল অর্থাৎ ওরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, তারা পারমাণবিক অবস্থায় থাকে, কারণ তাদের ইলেকট্রন বিন্যাস খুবই স্থায়ী হয়, অর্থাৎ কারোর সঙ্গে যুক্ত হয় না, অর্থাৎ তাদের যোজ্যতা শূন্য। সেই জন্য মেন্ডেলিভের পর্যায় সারণীতে আরেকটি উল্লম্ব সারি যুক্ত করা হয়, অর্থাৎ আরেকটি শ্রেণী যুক্ত করা হয়, যে শ্রেণীটির নাম দেওয়া হয় শূন্য শ্রেণী। কারণ ওই শ্রেণীর মৌলগুলো যেগুলো আছে নিষ্ক্রিয় মৌল, তাদের যোজ্যতা শূন্য, সেই জন্য এই শ্রেণীটার নাম দেওয়া হয় শূন্য শ্রেণী। তো এটি হচ্ছে যে এই 8-এর সঙ্গে যখন আরেকটি শ্রেণী যুক্ত করা হলো, সেটিকে বলা হলো মেন্ডেলিভের পর্যায় সারণীর আধুনিক সংস্করণ। তাহলে মেন্ডেলিভের পর্যায় সারণীর সঙ্গে মেন্ডেলিভের পর্যায় সারণীর আধুনিক সংস্করণের পার্থক্য হচ্ছে এই একটি শ্রেণীর, যেখানে নিষ্ক্রিয় মৌলগুলো জন্য আলাদা একটা শ্রেণী যুক্ত হলো। তো মেন্ডেলিভের যে পর্যায় সারণী, সেখানে চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ পর্যায়ের ক্ষেত্রে
যুগ্ম সিরিজ এবং অযুগ্ম সিরিজে বিভক্ত করা হয়। অর্থাৎ চতুর্থ পর্যায়কে চতুর্থ এবং পঞ্চম দুটি সিরিজে ভাগ করা হয়। 4কে বলা হয় যুগ্ম, 5কে বলা হয় অযুগ্ম। পঞ্চম পর্যায়কে 6 এবং 7 এই দুটো সিরিজে ভাগ করা হয়। 6কে বলা হয় যুগ্ম সিরিজ, 7কে বলা হয় অযুগ্ম সিরিজ। ষষ্ঠ পর্যায়কে দুটো শ্রেণীতে বা দুটি সিরিজে ভাগ করা হয়। যুগ্ম 8কে বলা হয় যুগ্ম, 9কে বলা হয় অযুগ্ম। যুগ্ম সিরিজ শুরু হচ্ছে পটাশিয়াম, রুবিডিয়াম এবং সিজিয়াম দিয়ে, এবং অযুগ্ম সিরিজ শুরু হয় কপার, সিলভার এবং গোল্ড এইও দিয়ে। আরেকটি বিশেষ কথা সেটা হচ্ছে এই যে ঘরটি দেখতে পাচ্ছি এল এ ফর ল্যান্থানাম, এই ঘরেই আরও 14টি মৌল আছে। সেটি হচ্ছে যে সেরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত এই একটা ঘরেই আছে। ল্যান্থানামের ঘরে এই মৌলগুলো থাকে বলে এদেরকে ল্যান্থানয়েড বলা হয়, ল্যান্থানয়েড শ্রেণী বলা হয়। আর এই একটা ঘর দেখতে পাচ্ছি সপ্তম পর্যায়ে অ্যাক্টিনিয়াম, যে ঘরে অ্যাক্টিনিয়াম আছে, এই অ্যাক্টিনিয়ামের ঘরে এই অ্যাক্টিনিয়াম ছাড়াও আরও 14খানা মৌল, অর্থাৎ থোরিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত এই 14খানা মৌল এখানে আছে। অ্যাক্টিনিয়ামের ঘরে আছে বলে এদেরকে অ্যাক্টিনয়েডস বলা হয় বা অ্যাক্টিনয়েড শ্রেণী বলা হয়। তো এই হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সারণীর আধুনিক সংস্করণ যে রয়েছে তার মূল বক্তব্য বা মূল বিষয়গুলো। এবারে আমরা আধুনিক দীর্ঘ পর্যায় সারণীটি একটু দেখব। এই হচ্ছে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। তা আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতেও উল্লম্ব সারি এবং অনুভূমিক সারি আছে, কিন্তু এই পর্যায় সারণীটি আধুনিক পর্যায় সূত্রের ভিত্তিতে রচিত। আধুনিক পর্যায় সূত্রে পারমাণবিক গুরুত্বের বদলে পরমাণু ক্রমাঙ্ককে প্রাধান্য দেওয়া হয়েছে। সেই ভিত্তিতেই এই পর্যায় সারণী তৈরি করা হয়েছে। কারণ আমাদের যে মেন্ডেলিভের পর্যায় সারণীর ভিত্তিতে যে পর্যায় সারণীটি, সেটিতে কিছু ত্রুটি থাকায় ত্রুটির সংশোধন করা হয় এবং অনেকটাই ত্রুটিমুক্ত এই আধুনিক দীর্ঘ পর্যায় সারণী নির্মাণ করা হয়। এখানে পর্যায়ের সংখ্যা একই, 1 2 3 4 5 6 7, 7টি পর্যায়ই আছে, কিন্তু এখানে শ্রেণী 18টি আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এই করে 18। ঠিক আছে, তাহলে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে পর্যায় একই আছে, শ্রেণী 8টি আছে, কিন্তু এইখানের যে শ্রেণীগুলো আছে তাতে কোনো উপশ্রেণী নেই। ঠিক এইবারে এই যে পর্যায় সারণী দেখতে পাচ্ছি, এই পর্যায় সারণীকে 4টি ব্লকে ভাগ করা হয়েছে। 1 নং শ্রেণী এবং 2 নং শ্রেণীকে বলা হচ্ছে এস ব্লকভুক্ত মৌল, বা এই অংশটুকুনকে বলা হচ্ছে এস ব্লক। এই 13 থেকে 18 পর্যন্ত মৌলগুলোকে বলা হচ্ছে পি ব্লকভুক্ত মৌল, অর্থাৎ এইটুকুন হচ্ছে পি ব্লক। 3 থেকে 12 এই অংশটুকুনকে বলা হচ্ছে ডি ব্লক, মৌলগুলোকে বলা হচ্ছে ডি ব্লক মৌলসমূহ। আর এই যে এইখানে রয়েছে এই মৌলগুলো হচ্ছে এফ ব্লক মৌলসমূহ, অর্থাৎ এফ ব্লকের অন্তর্গত, এইটুকুন হচ্ছে এফ ব্লক। কিন্তু এই এফ ব্লক কিন্তু এর মধ্যেই আছে। কোথায় আছে? এই যে এই 14টা মৌল আছে এলের ঘরে, ল্যান্থানামের ঘরে, এবং এই 14টা মৌল আছে অ্যাক্টিনিয়ামের ঘরে। ঠিক আছে, অ্যাক্টিনিয়ামের ঘরে অ্যাক্টিনিয়াম বাদে এই 14খানা মৌল আছে, ল্যান্থানামের ঘরে ল্যান্থানাম বাদে এই 14খানা মৌল আছে। ঠিক আছে, তাহলে আমরা কয়টি ব্লক পাচ্ছি? এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক। এবার এই এস ব্লক এর সব মৌল পি ব্লকের এই 13 14 15 16 17 নং মৌল, এই কয়টি মৌলকে বলা হয় প্রতিনিধি মৌল, অর্থাৎ এরা প্রতিনিধিত্ব করে। প্রকৃতিতে যত যৌগ আছে বা বেশিরভাগ ক্ষেত্রেই এদেরই যৌগ, অর্থাৎ এরা পর্যায় সারণীর সমস্ত মৌলগুলোর মধ্যে প্রতিনিধিত্ব করছে, তাই এদের প্রতিনিধি মৌল বলে।
এই 18 নং শ্রেণীর মৌলগুলোকে বলা হয় নিষ্ক্রিয় মৌল, অর্থাৎ এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। এদের ইলেকট্রন বিন্যাস এতটাই স্থায়ী, ওরা কখনোই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না, এরা পরমাণু অবস্থাতেই থাকতে চায়। সেই জন্য এদেরকে বলা হচ্ছে নিষ্ক্রিয় মৌল। তাহলে কী পাচ্ছি? 1, 2, 13, 14, 15, 16, 17 এগুলো হচ্ছে প্রতিনিধি মৌল, 18 নং শ্রেণীর মৌলগুলো হচ্ছে নিষ্ক্রিয় মৌল। এই যে ডি ব্লকের যে মৌলগুলো আছে এগুলো কি? এগুলো হচ্ছে এই এস ব্লকের মৌলগুলো হয় অতি সক্রিয়, আর পি ব্লকের মৌলগুলো হচ্ছে মধ্যম সক্রিয়, আর এগুলো তো নিষ্ক্রিয়ই এই গ্রুপেরগুলো। এই যে এস ব্লক আর পি ব্লকের মাঝখানে ডি ব্লক আছে, অর্থাৎ এস ব্লক আর পি ব্লকের মধ্যে সন্ধি স্থাপন করার জন্য এদেরকে অনেক সময় সন্ধিগত মৌল বলে। তবে আমি এখানে একটা কথা বলে রাখছি, এখানে সবাই কিন্তু সন্ধিগত মৌল নয়। বিশেষ এই গ্রুপ 12-এর যারা আছে 12 নং শ্রেণীর মৌলগুলো কিন্তু সন্ধিগত মৌল নয়। তো যাই হোক, আমরা মোটাভাবে বলতে পারি, বলতে পারি এরকম যে যেহেতু এস আর পি ব্লকের মধ্যে সন্ধি স্থাপন করছে তাই এদেরকে সন্ধিগত মৌল বলবো। এবার এই যে এফ ব্লকভুক্ত মৌলগুলোকে আমরা বলি অভ্যন্তরীণ সন্ধিগত মৌল। কেন অভ্যন্তরীণ সন্ধিগত মৌল কেন? এই যে সন্ধিগত মৌল, এই যে এই 3 থেকে তো সন্ধিগত মৌল শুরু হলো, এলের ঘরেই কিন্তু এই মৌলগুলো বর্তমান রয়েছে। তো এলের ঘরে এই মৌলগুলো বর্তমান থাকার কারণে, আর অ্যাক্টিনিয়ামের ঘরে এই মৌলগুলো বর্তমান থাকার কারণে এদেরকে বলা হলো কি অভ্যন্তরীণ সন্ধিগত মৌল, কারণ সন্ধিগত মৌলের অভ্যন্তরে অবস্থান করছে। ঠিক, তাহলে আমরা কি পাচ্ছি? প্রতিনিধি মৌল, নিষ্ক্রিয় মৌল, সন্ধিগত মৌল, অভ্যন্তরীণ সন্ধিগত মৌল। এবার অভ্যন্তরীণ সন্ধিগত মৌলগুলোকে আবার দুটো সিরিজে ভাগ করা হয়েছে। এগুলোকে বলা হচ্ছে 4F সিরিজের মৌল, এগুলোকে বলা হচ্ছে 5F সিরিজের মৌল। কেন? কারণ এদের যদি ইলেকট্রন বিন্যাস করা হয় তাহলে সর্বশেষ ইলেকট্রনটা 4F উপকক্ষে প্রবেশ করে, আর এদের যদি ইলেকট্রন বিন্যাস করা হয় তাহলে সর্বশেষ ইলেকট্রনটা 5F উপকক্ষে প্রবেশ করে। এই জন্য এদেরকে বলা হচ্ছে 4F সিরিজ, আর এই শ্রেণীটাকে বলা হচ্ছে 5F সিরিজ। ঠিক আছে। আবার এই যে এই মৌলগুলো সন্ধিগত মৌল, সন্ধিগত মৌল, সন্ধিগত মৌল, সন্ধিগত মৌল। তাহলে এই প্রথম সন্ধিগত সারি, এটা হচ্ছে দ্বিতীয় সন্ধিগত সারি, এটা হচ্ছে তৃতীয় সন্ধিগত সারি, এটা হচ্ছে চতুর্থ সন্ধিগত সারি। তাই প্রথম সন্ধিগত সারির মৌলগুলোর যদি ইলেকট্রন বিন্যাস দেখা হয় তাহলে দেখব যে শেষ ইলেকট্রনটি 3D-তে প্রবেশ করছে, তাই জন্য এটাকে 3D সারি। এই ক্ষেত্রে 4D-তে প্রবেশ করবে, তাই এটি 4D সারি। একইভাবে এটা 5D সারি, এটা হচ্ছে 6D সারি। তা এই হচ্ছে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে আমরা যে মূল বিষয় সেগুলো বললাম। আরও অনেক বিষয় আছে, সেগুলো পরে আবার ধীরে ধীরে আলোচনা করব। তো আজকে এইটুকুনি, ধন্যবাদ।